ভারতের সাথে পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি এখন একটু কমেছে, কিন্তু এরপরে যেটা শুরু হয়েছে দেশভক্তি নিয়ে নানাবিধ রাজনীতির টানাপোড়েন। আমাদের দেশের রাজনৈতিক দলেরা এই পাকিস্তানের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে কে কিভাবে রাজনৈতিক ফায়দা তুলতে পারে সে ব্যাপারে সক্রিয় হয়ে উঠেছে। আর এই সক্রিয়তায় নিঃসন্দেহে শাসক দল অনেকটা এগিয়ে। ইতিমধ্যেই আমরা দেখেছি রেলের টিকিটে সেখানে নরেন্দ্র মোদীর ছবি, সিন্দুর অপারেশন, নরেন্দ্র মোদীর ছবি, এসব দিয়ে প্রচার শুরু হয়েছে। কৃতিত্ব নেবার চেষ্টা, দেশভক্তিকে রাজনৈতিক সাফল্য হিসেবে চিহ্নিত করবার এই প্রয়াস শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এটা নিয়ে প্রশ্ন তুলেছে যে যদি গোটা বিষয়টা দেশের সাথে, দেশের স্বার্থের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে এই রাজনীতিটা কারা করছে, কিভাবে করছে, এই রাজনীতিটা করা হচ্ছে কেন? খুব স্বাভাবিক প্রশ্ন। ওদিকে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাবার যে প্রক্রিয়া, সেখানেও দেখা গেছে শাসক দল বিরোধী রাজনৈতিক দলের কে যাবে সে ব্যাপারে নিজেরা অনেকটা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। অর্থাৎ ওই যে বললাম, দেশভক্তি বিষয়টাকে কাজে লাগিয়ে যদি রাজনৈতিক ফায়দা তোলা যায়, এভাবে চলছে। আর আমাদের দেশের মিডিয়া, সত্যি কথা বলতে কি, এই তথাকথিত মূলধারার মিডিয়া নিয়ে আমরা যত কম বলি ততই ভালো। দিনের পর দিন মিডিয়া যেভাবে নিজেদের সস্তা করে তুলছে, আমি তথাকথিত মূলধারার মিডিয়ার কথা বলছি, ঠিক এই মুহূর্তে যারা একটু খবরাখবর রাখেন তারা জানেন গোটা পৃথিবী জুড়ে ভারতের মূলধারার মিডিয়া নিয়ে রীতিমতো হাসাহাসি করা হচ্ছে। একটার পর একটা মিথ্যে খবর, ভুল খবর তারা প্রচার করে গেছে। তার জন্য লজ্জা পেয়েছে কি? কোথাও কোনো মিডিয়ার মাথা সামনে এসে বলেছে যে যে ধরনের খবর আমরা প্রকাশ করেছি সেটা মিথ্যে ছিল? এখন তো পরিষ্কার হয়ে গেছে, মিথ্যে খবর দিনের পর দিন তারা সম্প্রচার করেছেন দেশভক্তির নামে। সংবাদ মাধ্যমে তো এমনটা করবার কথা ছিল না। সংবাদ মাধ্যম তো নির্মোহভাবে যেটা ঘটছে সেটাকে তুলে ধরবে, তা না করে একের পর এক মিথ্যে ভুয়ো খবর। বিশেষ করে এদেশের শাসক দল যেমনটা চেয়েছে তেমনটা করেই তারা সংবাদ পরিবেশন করেছে। যে প্রশ্নগুলো দেশের স্বার্থে, আমাদের দেশের ঐক্যের স্বার্থে, আমাদের দেশের শক্তির স্বার্থে করা উচিত ছিল, সেই প্রশ্নগুলো তথাকথিত মূলধারার মিডিয়া করেনি। কিছু ইউটিউব চ্যানেল এবং কিছু সিরিয়াস সাংবাদিক যারা একটু অন্যরকম করে ভাবে, যারা মনে করেন যে সঠিক তথ্যটা সাধারণ মানুষের কাছে তুলে দেওয়া উচিত, সেটা তাদের দায়, তারা তাদের মতো করে প্রয়াস চালিয়ে গেছেন। এবং অবশ্যই বলতে হবে, আমাদের দেশের সেনা আধিকারিক এবং বিদেশ সচিব যেভাবে সাংবাদিক সম্মেলন করে একেবারে যথার্থ তথ্যটা সামনে এনেছেন এবং বারবার করে মিডিয়াকে বলেছেন যে অযথা উত্তেজনা তৈরি করতে পারে কিংবা বিভ্রান্তি তৈরি করতে পারে এমন খবর প্রচার করা থেকে বিরত থাকুন। আমাদের মিডিয়া সে দায়িত্ব পালন করেনি। বারবার করে মিডিয়া যেভাবে সংবাদ পরিবেশন করেছে তাতে হাস্যকর, মানে গোটা পৃথিবীর কাছে মূলধারার মিডিয়া এক হাস্যকর জায়গায় পৌঁছে গেছে। আমাদের দেশের মিডিয়া নিয়ে রীতিমতো হাসাহাসি করছে গোটা পৃথিবীর মানুষজন। ঠিক এই মুহূর্তে মিডিয়ার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের অবশ্যই আমাদের চিহ্নিত করতে হবে। অন্তত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, এটাকে বজায় রাখবার জন্য আমাদের কিছু দায়িত্ব নিতে হবে। বারবার করে বলতে হবে এই তথাকথিত মূলধারার মিডিয়া সম্পর্কে সাধারণ মানুষ যেন সচেতন হয়। আমাদের ভেবে দেখবার সময় এসেছে ঠিক এই মুহূর্তে ভারত যখন একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পড়ল, যখন পাকিস্তান একেবারে অন্যায়ভাবে তাদের জঙ্গিরা এখানে ঢুকে মর্মান্তিকভাবে আমাদের দেশের নিরীহ ২৬ জন মানুষের প্রাণ কেড়ে নিল, তারপরে পাকিস্তানের বিরুদ্ধে যে জেহাদ আমাদের সরকার ঘোষণা করেছিল, তাতে অন্য দেশগুলো, প্রতিবেশী দেশগুলো সেভাবে ভারতের সাথে এলো না কেন?
আমরা তো জানি প্রধানমন্ত্রী একের পর এক বিদেশ সফর করেছেন। 2014 সালে প্রধানমন্ত্রীর আসনে বসবার পরে নরেন্দ্র মোদী বিভিন্ন সময় বিদেশে গেছেন, বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন, বৃহৎ শক্তির সাথে কথা বলেছেন, কিন্তু তারপরেও চোখের সামনে যখন দেখা যাচ্ছে যে পাকিস্তান দিনের পর দিন জঙ্গিদের উস্কানি দিচ্ছে, কেন এইরকম একটা সময় ভারতের পাশে অন্যান্য শক্তিগুলো দাঁড়ালো না? কেন তারা নিজেদের মতো করে বলল না যে পাকিস্তান যা করছে সেটা ঠিক না? ফলে ঠিক এই সময় এই প্রশ্নটা তুলতেই হবে। আমাদের বৈদেশিক নীতি, আমাদের বিদেশের বা কূটনীতি কি খুব সফল? এটা নিয়ে প্রশ্ন তুলতে হবে, আমাদের দেশের স্বার্থে তুলতে হবে। যেহেতু আমরা আমাদের দেশের দৃঢ়তা চাই, আমাদের দেশের শক্তিকে আরও বাড়াতে চাই, তাই আমরা এই প্রশ্নগুলো করব। কারণ এই ব্যর্থতাটা না চিহ্নিত করতে পারলে এই ব্যর্থতা ঢাকবার প্রক্রিয়াও শুরু হবে না, সেটা আগামী দিনে বিপদ হতে পারে। বারবার এই প্রশ্নটা তুলবে, এই প্রশ্নগুলো তোলা খুব জরুরি। যেমন এই প্রশ্নটা তোলা বারবার জরুরি, আমি এই প্রশ্নটা তুলেছি, আমার সীমিত পরিসরও বারবার করে তুলেছি। পেহেলগামে কিভাবে অতগুলো জঙ্গি সশস্ত্র অবস্থায় ঢুকে পড়তে পারলো এবং তারা এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটিয়ে একেবারে নিরুপদ্রবে চলে যেতে পারলো, এই প্রশ্নটা বারবার করতে হবে। একই সাথে আমাদের সেনাবাহিনী যে দক্ষতার পরিচয় দিয়েছে, মুহূর্তের মধ্যেই তারা যে জঙ্গি ঘাঁটিগুলো পাকিস্তানে আক্রমণ করেছে এবং ঘাঁটিগুলো ভেঙে দিয়েছে, এবং তারা যে যে তথ্য পরিবেশন করছে অত্যন্ত ঠিকঠাক তথ্য, সেই তথ্যগুলোই যদি আমাদের মিডিয়া সামনে আনতো তাহলে হয়তো আমাদের মিডিয়ার মান বাড়তো, কিন্তু সেটা তারা করেনি। আমাদের আধিকারিকরা যা যা বলেছে সেটাকে পাল্টে দিয়ে অন্যান্য খবর দিয়ে খবর সাজিয়েছে শুধুমাত্র টিআরপির স্বার্থে। এখানেও বোধহয় আমাদের ভাববার বিষয় আছে যে দেশভক্তি নিয়ে তাহলে এই তথাকথিত মিডিয়া ব্যবসা করে, তাদের কাছে ব্যবসাটাই সব, এবং সেই ব্যবসার ইচ্ছাটাকে তারা দেশপ্রেম বলে চালিয়ে দেয়। যদি কেউ প্রশ্ন করে, কেউ যদি বলে যে এই ধরনের ঘটনা কেন সামনে আসবে, এই ধরনের ঘটনা ঘটবে কেন, তখন তাকে দেশদ্রোহী বলা হবে শুধুমাত্র এই কারণে যে সঙ্গত ন্যায্য প্রশ্নটা সে বা তারা করছে। আমাদের বারবার এটা ভাবতে হবে। এরই মধ্যে আপনাদের আরও একটা খবর জানিয়ে রাখি। রিপাবলিক টিভি আমরা নই, যন্ত্র, এআই দ্বারা নির্ধারিত যন্ত্র গ্রোক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এদেশে গদি মিডিয়া বা শাসক দলের পক্ষে সব থেকে সোচ্চার যে মিডিয়া তার নাম রিপাবলিক টিভির যিনি প্রধান সেই অর্ণব গোস্বামীকে গ্রোক বলছে সরকারের দালালদের মধ্যে সব থেকে আগে, মানে সরকারি দালাল, শাসক দলের দালাল হিসেবে তাকে বলছে। আমি বলছি না, আবারও বলছি, আপনারা ভুল বুঝবেন না, আমি বলছি না। আপনারা যে কেউ ওই এআই চ্যাটিংয়ে যেতে পারেন, সেখানে যদি আপনারা জানতে চান এই মুহূর্তে এদেশের শাসকের সবচেয়ে বড় দালাল মিডিয়া কোনটা এবং সেই মিডিয়া দালাল মিডিয়ার মধ্যে সাংবাদিককে সব থেকে বড় দালাল, একদম নামটা প্রথমে আসছে, বলে দিচ্ছে। সেই দালাল মিডিয়া অর্ণব গোস্বামী খবর করেছে। মাত্র কয়েকদিন আগে তিনি একটি খবর করলেন যে তুরস্কে নাকি কংগ্রেসের একটি কার্যালয় আছে। ভারী অদ্ভুত, কংগ্রেসের কার্যালয় তুরস্কে আছে, এটা দেখিয়ে তিনি প্রমাণ করতে চাইলেন যে কংগ্রেস কত খারাপ, আমরা তুরস্কের সাথে দূরত্ব তৈরি করতে চাইছি, কারণ তুরস্ক পাকিস্তানকে সাহায্য করেছে, এই সংকটকালীন মুহূর্তে অস্ত্র দিয়েছে, আর সেই তুরস্কে কংগ্রেস নাকি তাদের একটা কার্যালয় তৈরি করে রেখেছে। কেন এই ধরনের খবর হলো এই কারণে যে তুরস্কে বা তুর্কিতে ইস্তানবুল কংগ্রেস সেন্টার বলে একটা অডিটোরিয়াম আছে। ইস্তানবুল কংগ্রেস সেন্টার একটা নাম, সেই নামের সাথে কংগ্রেসটা রয়েছে, এবং তার জন্য তারা খবর করে দিল যে সেখানে কংগ্রেসের কার্যালয় আছে। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় স্তরের নেতারা এটার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা জানিয়ে দিয়েছে যে তারা আইনি সহযোগিতা নেবে। অর্ণব গোস্বামী দালাল বলে চিহ্নিত, তার সঙ্গপাঙ্গরা এ রাজ্যেও ভীষণ চেঁচামেচি করে, শিক্ষা দীক্ষা না থাকা, নিজেদের সাংবাদিক বলে দাবি করা, এরা এ রাজ্যেও একটা আর টিভির একটা বাংলা আউটলেট আছে, সেটা দাঁড়িয়ে কিছু অশিক্ষিত ছেলেপিলেরা চেঁচামেচি করে, অঙ্গভঙ্গি করে, আমরা জানি। কিন্তু এবার বিপাকে পড়ে সেই অর্ণব গোস্বামী ক্ষমা প্রার্থনা করে একটা চিঠিও দিয়েছে। আমি দেখাবো কিছু পরে যে সে একটা চিঠি দিয়েছে, জানিয়েছে যে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কংগ্রেস তাতে
খুব একটা মেনে নিয়েছে এমনটা, তারা বলেছেন না, কোর্টে দেখা হবে, দিনের পর দিন আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে। বিষয়টা এর জন্য উল্লেখ করছি যে আসলে এই তথাকথিত শাসক দলের পক্ষে থাকা মিডিয়া লজ্জা পাচ্ছে না। তারা আমাদের সংবাদ মাধ্যমের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, মর্যাদাকে রীতিমতো মাটিতে মিশিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর কাছে এখন ভারতীয় মিডিয়া হাস্যকর একটা জায়গায় পৌঁছেছে, তাদের নিয়ে হাসাহাসি করা হচ্ছে। তারপরেও এরা কিন্তু লজ্জা পাচ্ছে না, নিজেদের সংশোধন করে নেবার কোনো চেষ্টা তারা এখনও করছে না। দিনের পর দিন এইভাবে যদি চলতে থাকে, আমরা প্রশ্ন করতেই পারি যে আমরা আসলে কোথায় পৌঁছবো। সাধারণ মানুষের কাছে যে গণমাধ্যম সঠিক তথ্য পৌঁছে দেবে, পরিসংখ্যান পৌঁছে দেবে, তারা যদি এইভাবে একদল ক্ষমতাসীন মানুষের কাছে, পুঁজির কাছে নিজেদের আদর্শ নৈতিকতা বিকিয়ে দেয়, তাহলে বোধহয় মানুষের এগুলোকে বর্জন করাই শ্রেয়। সত্যি ঘটনা জানবার জন্য, সত্যের কাছে পৌঁছবার জন্য এই সমস্ত তথাকথিত মিডিয়ার বিরুদ্ধে আমি অন্তত ঠিক করেছি বারবার কথা বলবো। কারণ মূলধারার মিডিয়া যে কিভাবে মিথ্যে সংবাদ পরিবেশন করছে, সাংবাদিকতার নামে কিভাবে তারা ক্ষমতার সঙ্গে থাকতে চাইছে, যে কোনো ধরনের ক্ষমতা, শুধু একমুখী ক্ষমতা না, ক্ষমতা থাকলেই হবে, তার সঙ্গে ভিড়ে যাবে। আমাদের এ রাজ্যের সংবাদ মাধ্যমের দিকে আমরা যদি তাকাই, আমি তথাকথিত সংবাদ মাধ্যমের কথা বলবো, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা দল পুরোপুরি কেন্দ্রীয় শাসকের দলের পক্ষে হয়ে প্রচার করছে, আর একটা দল রাজ্যের শাসক দলের হয়ে প্রচার করছে। মাঝখানের জায়গাটা খুব সীমিত। আমরা যারা অন্যায়টাকে অন্যায় বলতে চাইছি, যে কোনো অন্যায়কে অন্যায় বলে সামনে তুলতে চাইছি, তাদের জায়গাটা খুব খাটো এবং তাদের কাজ করবার পরিধিটা ক্রমশ সংকুচিত হচ্ছে। আরও অদ্ভুত, যেহেতু আমাদের রাজনৈতিক নেতাদের একটা সংস্কৃতি আছে, যেখানে বেশি লোক দেখবে, বেশি লোকের কাছে প্রচার পাওয়া যাবে, তারা সেখানে বলবার জন্য উন্মুখ হয়ে থাকে। তাই তথাকথিত মূলধারার মিডিয়া যা মূলত মিথ্যে সংবাদ পরিবেশন করে, অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা সেখানে গিয়ে ভিড় জমান। তারা মনে করেন এখানেই বলতে হবে, যদি সেটা তোরা জানেন যে ভুল বলছে। যেমন এই আমাদের এখানে এগিয়ে রাখে সেই চ্যানেলটা দিনের পর দিন ভুল মিথ্যে সংবাদ পরিবেশন করছে, কিন্তু সেখানে রাজনৈতিক নেতাদের যাবার আগ্রহ খুব বেশি। সেখানে বসে বলতে পারলে অনেক লোক দেখবে, কি বলছি বড় কথা না, আমাকে অনেক লোক দেখবে। এই যদি চাহিদা হয় রাজনৈতিক নেতাদের, তাহলে খুব মুশকিল। বিকল্প মিডিয়া, বিকল্প ভাবনা, মানুষকে গভীর করে ভাবানোর প্রয়াস, এটা করতে হলে এই চটজলদি লঘু এগুলোকে বর্জন করতে হয়। আর বর্জন করবার জন্য কিছুটা দায়িত্ব নিতে হয়। দায়িত্ব নিতে হয় যে আমি আসলে তথাকথিত জনপ্রিয়তা দিয়ে মিডিয়ার মান মাপবো না, আমি অন্যদিকে দাঁড়িয়ে তার গভীরতা, সে কি বলছে, সে সত্য বলছে কি না, সেটা দিয়েই মিডিয়ার গভীরতা মাপবার চেষ্টা করব। আমি পিসিআরকে বলবো, আমি একটা ছবি আছে দেখাতে বলবো, অর্ণব গোস্বামী, যে অর্ণব গোস্বামী ক্ষমা চেয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। একটা ছবি আমি দিয়েছি, আমি কিছু সময়ের মধ্যে সেই ছবিটা আমি দেখাতে বলবো। আছে, একটু আগেই আমি পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে আছে, মানে পিসিআরের হোয়াটসঅ্যাপে ছবিটা আছে, দুজনের ছবি দিয়ে একটা জাস্ট ছবি আছে। অমিত মালব্যর আমি আবারও ছবিটা দেখাতে বলবো। আমি একটু পরেই ছবিটা হয়তো দেখাবো। গোটা বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। আমি আরেকবার চেষ্টা করছি ছবিটা যদি সম্ভব হয় দেখানোর। কারণ সত্যটা মানুষের সামনে আসা উচিত, যে এরা মিথ্যে সংবাদ পরিবেশন করছে। আমি দেখাবো। তার আগে আজকে যারা অতিথি আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি, অন্তত এই কঠিন সময় যারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আমার সাথে আলোচনায় আসতে রাজি হয়েছে, আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, তারপর আমি একে একে বিষয়গুলোর মধ্যে আসব। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে চন্দন ঘোষ চৌধুরী, আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন পৃথ্বীজয় দাস, বিজেপির প্রতিনিধি হিসেবে রয়েছেন। পৃথ্বীজয় পেশায় আইনজীবী, সম্প্রতি ব্যারিস্টারি করে এসেছে এবং রাজনীতির একেবারে তরুণ মুখ। আমি
প্রত্যাশা করবো যে পৃথ্বীজয় গোটা বিষয়টাকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করবে। আমি প্রথমেই আসবো, আমি চন্দনবাবুর কাছে প্রথম আসি। চন্দনবাবু, যে রকম আখ্যান তৈরি করা হচ্ছে মিডিয়ায়, আমি বারবার করে বলছি একটা অন্যরকম সংস্কৃতি তৈরি করবার দায়িত্ব না আপনাদেরও নিতে হবে। আমরা খুব কঠিন অবস্থার মধ্যে লড়ছি হচ্ছে এই তথাকথিত মূলধারার মিডিয়া মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ভুল খবর দিচ্ছে, কিন্তু তারপরে তারা লজ্জা পাচ্ছে না এই কারণে যে বড় বড় রাজনৈতিক দলগুলো না এদের মুখের উপরে বলতে পারছেন, দূর মশাই আপনাদের কাছে কি যাবো, আপনারা তো মিথ্যে খবর করেন, ভুল খবর করেন। এইটা যদি উপেক্ষা না করা যায়, আমরা যারা একটু সিরিয়াসলি একটু মানে গোটা বিষয়টাকে ধরে খবর করবার চেষ্টা করছি, তাদের পরিসরটা আরো বেশি অবরুদ্ধ হয়ে যাচ্ছে। আমি একটু আগেই বললাম যে আমাদের এখানকার সংবাদ মাধ্যম দুটো ভাগে ভাগ, একটা রাজ্যের শাসক দলের পক্ষে পুরোপুরি রয়েছে, আর এক দল রয়েছে কেন্দ্রীয় শাসক দলের পক্ষে। বাদ বাকি পরিসরটা খুব ছোট। এখানে তো যে সমস্ত রাজনৈতিক নেতারা মানুষকে বোধের চেতনার জায়গায় ধাক্কা দিতে চান, তাদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্বটা কি রাজনৈতিক নেতারা পালন করতে পারছেন? আমি সমস্ত রাজনৈতিক নেতাদের কথাই বলছি। ধন্যবাদ অনুপম। তোমার প্রোগ্রামে বিশেষত যে মাত্রায় যে যে সুর বেঁধে দেওয়া প্রোগ্রাম, যেটা অনেক অনেক বেশি সময়োচিত এবং এই মুহূর্তে আলোচনার কেন্দ্র বিষয়বস্তু হওয়া উচিত, যে প্রসঙ্গটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। ইনফ্যাক্ট এই ঘটনা, অর্থাৎ রাজনৈতিকভাবে ব্যবহার করার মিডিয়া এবং সেই মিডিয়ার ফেকনেস, এবং শুধু ফেকনেস না, তাকে এমন একটা পরিধি তৈরি করা, একটা মেক বিলিভ ওয়ার্ল্ড, এবং সেখানে একটা ব্যাপক অর্থ বিনিয়োগ করা, এবং সেই বিনিয়োগের মূল কাঠামো, যেটা সরকারি কাঠামো, তাকে ব্যবহার করা, এটা বহুভাবে প্রমাণিত। এখন প্রসঙ্গটা হচ্ছে যে এটা এটা সামাজিক ভাবে তুমি যদি তার রিফ্লেকশন চাও, রাজনৈতিক ভাবে রিফ্লেকশনটা কিন্তু আলাদা। তোমাকে আমি বিশেষভাবে এই কারণে বলি যে তুমি যে কনসার্ন, তোমার নির্দিষ্ট প্রফেশন যেখানে তুমি চাও ইটস ব্যালেন্স, ইট শুড বি ব্যালেন্স। দীর্ঘদিন ধরে এখানে তোমরা আই মিন মিডিয়াতে আছো, মিডিয়া প্রজেক্ট করো, অ্যাট দি সেম টাইম এটাও ঘটনা যে ইরোশনটার সাক্ষী তোমরা। অর্থাৎ যে প্রিন্সিপাল, যে ইথস, যে এথিক্স নিয়ে একটা জার্নালিস্ট তৈরি হয়, এবং সেই মাস কমিউনিকেশনের মধ্য থেকে এখন মাস হারিয়ে গিয়ে মাসকে ইনস্টিগেট করবার যে প্রকল্পগুলো চালু এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। একটা কথা তোমাকে প্রথমে বুঝতে হবে যে আমরা যখন প্রথমত, তুমি যদি এক্সাম্পলটা রাখো, এটা কোন সময় তৈরি হয়েছে। মিডিয়ার বায়াসনেস একটা কলোনিয়াল মিডিয়া ছিল স্বাধীনতার আগে, কিন্তু স্বাধীনতার পরে যখন ডেমোক্রেসি একটা একটা ব্যাপক আকার, আমাদের দেশে একটা বৃহৎ দেশ, এবং সেই দেশের ডেমোক্রেসি ধীরে 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 তার সেটেলমেন্ট তৈরি করবার চেষ্টা করলো, তখন প্রথম যে প্রায়োরিটিটা দেওয়া হলো সেটা কিন্তু মিডিয়া। এবং সেক্ষেত্রে আমরা অনেকেই জানি, একটু ইতিহাস, এটা খুব বড় ইতিহাস না এবং দীর্ঘ আলোচনার বিষয়বস্তু না, শুধু স্মরণ করা যে বিভিন্ন সময় নেহেরুকে আক্রমণ করার মিডিয়া নেহেরু এমব্রেস করতেন এবং তাদের উদ্বুদ্ধ করতেন যে তাকে পয়েন্ট আউট করা হোক কোথায় তারা ভুল মনে রাখতে হবে। সেটা সেই সময় যখন কংগ্রেসের কোনো প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনে যদি চাইতেনও হারতেন না, এমন একটি পরিবেশেও কিন্তু গণতন্ত্রের এই মর্যাদাটা মিডিয়াকে যেমন দেওয়া হয়েছিল, মিডিয়ার পক্ষ থেকে সমভাবে পালিত হয়েছিল এই প্রিন্সিপালটাকে ক্যারি আউট করবার জন্য। আমরা যারা 70 দশকে অনেকটাই ছোট, কিন্তু 80 দশকের রাজনীতি করেছি, 90 দশকের রাজনীতি করেছি, এবং তারপরে খুব স্বাভাবিক অর্থে পরবর্তী সময় আমরা রাজনৈতিক, বিশেষত গত গত 11-12 বছরের রাজনীতিকে দেখছি, তাতে কিন্তু একটা জিনিস প্রকট হয়ে গেছে, হোয়াট ইজ মিসিং ইজ দ্য প্রিন্সিপাল এন্ড ইথোস ইন দি জার্নালিজম। এখানে কোনো সন্দেহ নেই। আরেকটি কথা চালু আছে মিডিয়াতে, দ্য মিডিয়া ইন ইন্ডিয়া ইজ আ নিউ বর্ন নেপোটিজম। মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, একটা নতুন ভাবে ভূমিষ্ঠ নেপোটিজমের শিকার, ইনফ্যাক্ট নেপোটিজমের দ্বারা স্বজন পোষণের দ্বারা, এবং সেটা তুমি যাদের নাম বললে তাতে পরিষ্কার, যাদের মানে বিশেষত তা, অর্থাৎ যে জার্নালিস্টের নাম বললে একেবারে একেবারে স্পেসিফিকলি প্রমাণিত সত্য, হাত জোর করে আজকে তাকে দাঁড়াতে হচ্ছে এবং সারা বিশ্বের সামনে মাথা নত করতে হচ্ছে, তার ফেক মিডিয়ার কোন মাত্রায় পৌঁছে যায়, এবং সেখানে শুধু একটি দল নয়, সামগ্রিকভাবে বিরোধী রাজনীতিকে সারা ভারতবর্ষে অমর্যাদাকর জায়গায় প্রতিষ্ঠিত করা, এবং বিভিন্ন সময় এই সরকারের ভুল ধরিয়ে দেওয়া যে বিরোধীরা, তাদের কিন্তু প্রমাণ করা যে তারা ভুল, সরকার ঠিক, এবং তাতে উদ্বুদ্ধ হচ্ছে এই সরকার। দিস ইজ আ ক্যাটালিজম, এটাকে অস্বীকার করে লাভ নেই। সরকারের
প্রকাশ্যে মদত না থাকলে এটা সম্ভব না। এরা ব্যবহার করে রাহুল গান্ধী সম্বন্ধে একটি শব্দ যাকে বলে ড্যাফনেস। এরা ব্যবহার করে ড্যাফনেস ইজ নট ইনসিডেন্টাল, ইট ইজ সিনিস্টার। মানে একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে তাকে যে ভাষাগুলো ব্যবহার করছে, আমি বলবো যারা হয়তো ইংরেজি খুব ভালো জানেন না তারা একটু ডিকশনারি দেখে নেবেন, আমার বলতে খুব ভালো লাগছে না। ইনফ্যাক্ট এরকম শব্দ কখনো কোনো বিদেশে কোনো বিরোধী দলের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। আমরা জানি আমরা ঠিক কতটা রেসপেক্ট করি বা করতাম শ্রদ্ধেয় বাজপেয়ীজিকে। ইভেন পলিটিক্যাল অপোনেন্টকে আমরা সকলেই মর্যাদা দিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন অভিধানে অভিষিক্ত করেছি, সেখানে উল্টো ঘটনা ঘটছে আজকে এই মুহূর্তে। একটি ঘটনা তোমাকে বলি অনুপম, এখানে অনেকেই আছেন তারা রাজনৈতিক আলোচনা করবেন। আমাদের দলের পক্ষ থেকে ডিফেমেশন কেস ফাইল করা হয়েছে এবং কংগ্রেস শব্দটার অর্থ জানে না অর্ণব গোস্বামী, এটা তো নয়। কংগ্রেস শব্দটার অর্থ কনভোকেশন, সম্মিলিত, এবং সেখানে ইস্তাম্বুল না ইস্তাম্বুল, সম্ভবত ইস্তাম্বুলের কংগ্রেস কোন স্টেডিয়াম বা কনফারেন্স বা কোন কনভোকেশন সেন্টারের নাম, সেই কংগ্রেস শব্দটাকে ব্যবহার করে ইট ইজ আ কাইন্ড অফ ক্যাটিং, মানে অ্যাবসলিউট ওটা তৈরি করে দেওয়া একটা প্রকল্প, যে প্রকল্পের মাত্রা ধরে চলবে। তোমাকে একটি কথায়, আমি যেহেতু তুমি নাম ধরে বললে আমি তোকে একদম নাম ধরে বললাম। বলেছি, তার কারণ আমি ন্যাশনাল মিডিয়াতে বিভিন্ন সময় থেকেছি। আমি তো নির্দিষ্ট ভাবে তোমাকে বলছি, কলকাতাতেই গত 3 মাস আগে একটি ঘটনা ঘটে যায় আমার কাছে পার্সোনালি। আমি ওদের একটি প্রোগ্রামে ছিলাম, যদিও আমাদের এখন বার্ড কমপ্লিটলি, আর চ্যানেলের এনি গ্রুপ ইজ কমপ্লিটলি বার্ড বাই কংগ্রেস, এটা একদম আই মিন ডিক্লেয়ার্ড অ্যান্ড রুল। আমার কাছে পার্সোনালি রিকোয়েস্ট করেছিল একটি জায়গাতে, মানে তাদেরই একটি 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 সেন্টার, যে হাউ টু বি ফেভার। তুমি বোঝার চেষ্টা করো, আমি একটি একটি অপোনেন্ট দলের প্রতিনিধি, ও ও হি সিকিং, চাইছে হাউ কুড হিজ চ্যানেল বি ফেভার। মানে তুমি বোঝার চেষ্টা করো, দিস ইজ দ্য হ্যাবিট, যে প্রাইমারি সিস্টেমটাকে, এই এনটিএল পোর্টেবল সিস্টেমটাকে, ফেক নিউজের সিস্টেমটাকে এরা রিয়ালিটির মধ্যে নিয়ে আসা। এমন একটি চরিত্রের নাম দীর্ঘদিন মানুষ মনে রাখবে, একজন কমপ্লিট প্রিন্সিপাললেস, ইথোসলেস মানুষ হিসেবে। জার্নালিস্ট হিসেবে আমি পরিচয় আলাদাভাবে দেবো না, জার্নালিজমের এথিক্স এটা তোমরা বিচার করবে, কিন্তু পলিটিক্যালি আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন চ্যানেল, একটি নয়, অর্ণব হয়তো প্রকাশ্যে তার মুখোশ খুলেছে, বাট প্রতিটি চ্যানেলে, বিশেষত স্পেসিফিক চ্যানেলস গুলো তোমরা জানো, একের পর এক নাম বেরিয়ে আসবে যাদের বেসিক প্রিন্সিপাল নেই, এবং এই মানুষগুলো ফোর্থ পিলার হিসেবে গণতন্ত্রকে রক্ষা করবে, এটা ভাবনাটাই ইজ গ্রেট মিস্টেক। অনুপম, একদম বেশ একটা অভিমুখ তৈরি করে দিয়েছে। আমি সেই সূত্র ধরেই পৃথ্বীজয়ের কাছে আসবো। পৃথ্বীজয়, এই যে সংবাদ মাধ্যমের একটা অভিমুখ তৈরি করে দেওয়া, সংবাদ মাধ্যম পুরোপুরি ধরা পড়ে গেছে। আমি তোমাকে বলছি, গোটা পৃথিবী, আমি ইউটিউবগুলো দেখি, গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষের মিডিয়া নিয়ে হাসাস। এটা না করলেও তো হতো। আমাদের সেনাবাহিনী যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে, সত্যি তারা একেবারে বেছে বেছে সেনা মানে জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করেছে, ধ্বংস করে দিয়েছে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা এটাকে এখনো সর্বাত্মক যুদ্ধ বলছি না, এরপরেও যদি না শুধরায় তাহলে আমরা সর্বাত্মক আক্রমণে যাব। একদম নির্দিষ্ট করে দিয়েছে, স্পেসিফিক করে বলে দিয়েছে। এবং আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তুমি যদি সেই সাংবাদিক সম্মেলনগুলো শুনতে, সোফিয়া কুরেশি, ভূমিকা সিংহ এবং বিক্রম মিস্ত্রি যেভাবে সাংবাদিক কি পরিমিতি বোধ, পরিষ্কার নির্দিষ্ট করে বলা, এবং সেখানে সংবাদ মাধ্যমকে বারবার সতর্কীকরণ যে বিভ্রান্তিমূলক খবর ছড়াবেন না, তাতে আমাদের অসুবিধা হবে। যারা প্রকৃত দেশকে ভালোবাসে, দেশের শক্তি, দেশের সেনার প্রতি, তাদের তো উচিত ছিল এই গণ্ডিটা মেনে চলা এই সময়, তাহলে তো ক্ষতি হবে। তা না করে শুধুমাত্র টিআরপি বাড়াবার জন্য এরা এইরকম ভাবে একটা মিথ্যার প্রচার করলো। কোথাও যেটা চন্দনবাবু বললেন, সত্যিই তো, সরকারের যদি মদত না থাকে তাহলে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? কেন এরা এইভাবে মিথ্যে খবর প্রচার করে পার পেয়ে যাবে? এটা তো বিজেপির জন্য খুব একটা ভালো নয়, এটা তো বিজেপিরও ক্ষতি করবে। দেখুন, বিষয় হচ্ছে মানুষের বক্তব্য বা তার চিন্তন, সেটাকে আটকানো সম্ভব নয়। ধরুন আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, এখানে অনুষ্ঠান হচ্ছে, তো এখানে যারা সমালোচক তারা এটাও তো বলতে পারে যে অনুপম বাবু এমন একটা প্রোগ্রাম করছেন, সেটা একদম মানে কোনো একটা বিরোধী দল হয়তো তাকে মানে প্রশ্রয় দিয়েছে বা তাকে হয়তো মানে ফান্ডিং করছে, সেই জন্য উনি মানে মোদী সরকারকে আটকানো সম্ভব নয়।
এক মানুষ বলতেই পারে, তাই বলে কি আপনি যে এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন সেটা কি কলঙ্কিত হয়ে গেল? না। তাই বলে কি আপনার সাথে বিরোধীদের কোনো যোগসূত্র রয়েছে সেটা কি বেরিয়ে আসবে? না, না। সেটা নয়, আমি আমি বলছি পৃথ্বীজয়, আমি আমি যেটা বলছি যাই হোক সেটা না হচ্ছে কেন, এই মিডিয়া যে মিথ্যে খবর করেছে সেটা প্রমাণিত হয়ে গেছে, এই কারণ সত্যি দায়টা যদি করাচিতে প্রমাণ হয় যে মিথ্যে করাচিতে খবর, তাহলে এক দায়টা হচ্ছে তার, সেই মিডিয়া চ্যানেলের, সেই ইনস্টিটিউশনের, সেটা গভর্নমেন্টের অবশ্যই নয়, বিরোধী দলের নয়। আজকে ধরুন এতগুলো এতক্ষণ আলোচনার মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি তো প্রায় দেখলাম 10 থেকে 12 বার সেই ব্যক্তির নামটি নেওয়া হলো। তাহলে সে সাকসেসফুল। সে যদি সে একটা কাজ করে সে সাকসেসফুল, সে একটা মিডিয়া ইনস্টিটিউশন চালাচ্ছে, তার টিআরপি বেড়ে গেল, লোকে খবর বেশি করে দেখছে, অ্যাডভার্টাইজমেন্ট বেশি করে দিচ্ছে, সে তো এই কাজ আবার করবে, সে তো এই কাজ আবার করবে। মানে মিথ্যে মিথ্যে খবর লোকে দেখবে, যদি মিথ্যে যদি মিথ্যে যদি মানে সেটা তো সাবসিকুয়েন্টলি ধরা পড়লো বলে আপনি এটা বলছেন। এবার প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে একটা ডিসক্লেমার থাকে, তারা যেটা বলে দেয় যে আমার এটা আমি সোর্স মারফত খবরটা পেয়েছি, যে আমি এটা সোর্স বলতে বাধ্য নই। থাকে তো, মামলায় কি জিতবে কংগ্রেস? জিতবে না। কিন্তু তার মাঝখান দিয়ে কি হলো, এই ব্যক্তিটির নাম আরো বেড়ে গেল। আমরা আমরা আমাদের চ্যানেলেই বসে সেই ব্যক্তিটির নাম কতবার নিলাম। তো আমি আর এক্সট্রা তাকে টিআরপি দিতে চাইছি না, হ্যাঁ, তাই জন্য আর আমি আর নামটা নিচ্ছি না। তো বিষয়টা হচ্ছে যে আরো জিনিস ভাবতে হবে। ধরুন কংগ্রেসের মতো এত বড় একটা দল, বিজেপির মতো একটা দল, তাদের ওভারসিজ কিন্তু পার্টি অফিস রয়েছে। আমি বলছি, আমি ভারতীয় জনতা পার্টির ওভারসিজ পার্টির মেম্বার ছিলাম ইংল্যান্ডে, সেখান থেকেই আমি কিন্তু এখানে এসেছি। এরকম কংগ্রেসেরও রয়েছে। এবার ঘটনাক্রমে যদি দেখা যায় যে কোনো একটা দেশে রয়েছে, সেটাকে নিয়ে এত গায়ে বা কি আছে? আজকে নয় ধরুন তো, মানে ইংল্যান্ডের ওটা পার্টি একটা বলছি, ওটা একটা ইংল্যান্ডের পার্টি অডিটোরিয়ামের নাম, সেই না, নামটা দেখি। ধরি যদি আজকে ইংল্যান্ডের পার্টি অফিস রয়েছে অ্যাডমিটেড, ইউএসএ তে রয়েছে, কংগ্রেসেরই তো রয়েছে, সম্ভবত অস্ট্রেলিয়াতেই রয়েছে। যদি কালকে অস্ট্রেলিয়ার সাথে যুদ্ধ বাঁধে, তাহলে সেই খবরটা যদি প্রকাশ পায়, তাহলে কি সেটা কি যে অন্যায় হয়ে যাবে? এটাতে এত গায়ে মাখারি বা কংগ্রেসের কি আছে? এ তো সামান্য বিষয়, ইগনোর করলেই হয়ে যায় যে না আমাদের নেই। মানে একটা ছোট্ট বিষয়কে তারা বড় করে তুলছে কেন? তো সেটার শস্যের মধ্যে কি ভূত রয়েছে? ধরুন আমাদের কোনো একজন সিনেমা আর্টিস্ট, তার ইস্তানবুল চলে গেলেন, তার হঠাৎ করে মনে হলো যে এই দেশে থাকা যায় না, হ্যাঁ, মানে কোনো একজন সিনেমা আর্টিস্ট, সেও তো গিয়েছিল, তার যে স্টেটমেন্ট দেখে মানুষের কি মনে হতো, হ্যাঁ সত্যি তো আমাদের দেশের সরকার খুব বাজে কাজ করছে। দেশের সরকার যদি এতই বাজে কাজ করতো, আরো একটা মনে হয় একটা আমাদের এখানে একটা মানে প্রসঙ্গ উল্লেখ করা উচিত। সেটা হচ্ছে যে অনেক দেশে কিন্তু আমাদের ভারতবর্ষের পাশে ছিল। পাকিস্তানের এই যে অ্যাটাক, টেররিস্ট অ্যাটাক, সেটাকে কন্ডেম করেছে। তার মধ্যে নাম্বার ওয়ান ইউএসএ। পুতিনেরও বক্তব্য রয়েছে। তাহলে অন্য কোনো দেশ যে আমাদের পাশে দাঁড়ায়নি, সেটা একদম সঠিক না। তবে হ্যাঁ, এটা অভ্যন্তরীণ বিষয়। ভারতবর্ষ যেটা চেয়েছে যে এটা আমার অভ্যন্তরীণ বিষয়, আমাকে ডিল করতে দিন, আমি কেপেবল। আমার এরকম নয় আগের মতো, যে কংগ্রেস আমলের মতো নয় যে আমি দৌড়ে ইউএনওর কাছে চলে যাব, যে কিছু সমস্যা হলেই আমি অথচ ইউএনওর কাছে অথচ গিয়ে সংঘর্ষ বিরতির হ্যাঁ, কথাটা হ্যাঁ, ঘোষণা তুমি এটা করছেন আপনি ডোনাল্ড সলভ ট্রাম্প। করে দিন। এটা না, আমার প্রবলেম হলে সেটাকে মানে রিটালিয়েট করার বা সেটাকে প্রতিহত করার ক্ষমতা, যোগ্যতা আমার রয়েছে। আমি কেন এক্সপেক্ট করব যে কে আমাকে ইতালি কি বললো, ফ্রান্স কি বললো, আমেরিকা কি বললো, কেন তার জন্যই পড়ে থাকবো? আর ইউটিউবে কে কি সমালোচনা করছে ইন্ডিয়ান মিডিয়ার, সেটা যদি আমাদের আজকে বসে আলোচনা করতে হয় এরকম একটা কেবল চ্যানেলে বসে, তো এর চেয়ে বেশি লজ্জার আর কিছু নেই। না না আমি ইউটিউবের তো আমি- অনেক, না না এবং না আমি আমি ইউটিউবার বলছি, আমি বলছি, আমি 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 পৃথ্বীজয়, আমি ইন্ডিয়ান আমি আমি মিডিয়া কি আলোচনা করছে সেটা আপনি বলছেন, এবং সেটার উপরে আমাকে বক্তব্য রাখতে হচ্ছে। আমাদের আরো যারা রয়েছেন একদম, প্যানেলিস্ট, এটাই আজকের বাস্তবতা পৃথ্বীজয়। ইউটিউব, ভারতবর্ষের ইউটিউবও না আজকে ভারতবর্ষের মিডিয়ার মানটা কিছুটা হলে রক্ষা করছে ইউটিউবরা। ইউটিউবার যারা যারা একসময় বিভিন্ন মিডিয়াতে চাকরি করত, এটা কি তারাই authentic? যথার্থ না, ইউটিউব কি যথার্থ authentic? খবর Admitted? একদম। এবং ইউটিউবের এখন কোনো, তা আচ্ছা, না না, ইউটিউবের এটা শোনো না, এখনো পর্যন্ত একদম মামলা করে পারেনি, মানে সুপ্রিম কোর্ট টিভি 24 নিউজ বলে একটাকে বন্ধ করে দিয়েছে। আপনার চ্যানেলের খবরটা যতটা অথেন্টিক, একটা ইউটিউবার সব চ্যানেল এমনটা হতে পারে আমাদের থেকেও বেশি অথেন্টিক, যারা কাজ করছে তারা বড় বড় জায়গায় কাজ করেছে। এবং আবারও বলছি এই মুহূর্তে দিচ্ছেন, কিন্তু বাস্তবে কিন্তু তাই নয়। আপনার ক্রেডিবিলিটি অনেক বেশি, আপনার চ্যানেলের ক্রেডিবিলিটি, আপনার স্টেটমেন্টের ভ্যালু একটা ইউটিউবারের চেয়ে অনেক বেশি, তার ভিউ হয়তো অনেক বেশি, তার রিচ হয়তো অনেক বেশি, তার পপুলারিটি অনেক বেশি, কিন্তু আপনার ক্রেডিবিলিটি তার থেকে বেশি।
না, ইউটিউবরা যারা সিরিয়াস কাজ করছে তারাই একমাত্র না এই তথাকথিত যে তারা কি কোটি সমালোচনা কোটি করলো সেটা কোটি নিয়ে কোটি যায় আর টাকা কোটি কোটি টাকা ঢেলে যে মূলধারার মিডিয়া, তার বাইরে প্যারালাল একটা মিডিয়া তৈরি হচ্ছে, সেই মিডিয়াটা খুব সিরিয়াস ভাবে যে যে সত্যি সেটা তুলে আনবার একটা প্রয়াস করছে, এবং এই মুহূর্তে না এইটাই যে তারাই সত্যি মানটা রক্ষা করছে। সার্টিফাই করবে। আমার প্রশ্ন হচ্ছে যে মিডিয়া এক যে বক্তব্যটা আনছে সেটা সত্যি নয়, মেনে নিলাম, একদম আমি সাবস্টিটিউট বলি বানাচ্ছে। সত্যিটা ইউটিউব যে বক্তব্যগুলো আনছে সেটা যে সত্যি, সেটাকে আমরা কেন তকমা দেবো? সেটাই যে সত্যি বলুন। এবার 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 আমি তোমাকে বলি পৃথ্বীজয়, যখন সংঘর্ষ শুরু হলো মূলধারার মিডিয়া বলল লাহোর দখল হয়ে গেছে, করাচি দখল হয়ে গেছে, ইসলামাবাদ দখল হয়ে গেছে, আর এই ইউটিউবগুলো প্রত্যেক দিন দেখিয়ে দেখিয়ে বলেছিল না এরকম কিছু হয়নি। তা আজকে তো সত্যিটা সামনে চলে গেছে যে ওরাই ঠিক বলেছিল আর মূলধারার মিডিয়া মিথ্যা কথা বলেছিল। আমি কোনো এরকম, আমি সত্যি কথা বলতে আমি ইউটিউব দেখিই না, ঠিক আছে, আর আমি চ্যানেলেও এরকম দেখিনি। আমি চ্যানেল দেখলে অথেন্টিক চ্যানেল দেখি, আপনার চ্যানেল দেখি, এবিপি দেখি, আমি রিপাবলিকও দেখি, সেগুলো তো মিথ্যা কথা আমি বলে। এরকম দেখিনি, টিভি 9 দেখেছি, ঠিক আছে, সেখানে এরকম দেখিনি যে সেগুলোরই কথা বলছি আমি। এই যে তুমি যে কটা টিভি চ্যানেলের নাম বললে তারা প্রত্যেকে, আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারি, এরা প্রত্যেকে মিথ্যে ভুল খবর সম্প্রচার করে গেছে লাগাতার, এবং তার জন্য তারা কোনো লজ্জা বোধ করছে না। একবারও তারা লজ্জা দেওয়া হয়েছিল যে আমাদের যে আমি একদম পিআইবি থেকে ফলো করি, আমি পিআইবির খবরটাকে অথেন্টিক মনে করি, পিআইবি ছাড়া এবং এই রিলেটেড যেগুলো আছে আমি সেগুলোকেই ফলো করি, তার বাইরে যাই না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোন যে স্টেটমেন্টগুলো রয়েছে আমি সেগুলোকেই ফলো করি। আপনি যেটা বললেন যে সেটা অথেন্টিক, এবং এইবার কিন্তু স্যাটেলাইট ইমেজ রয়েছে, এবার যে অ্যাটাক করা হয়েছে তার এভিডেন্স দিয়ে বলা হয়েছে, যেমন পুলওয়ামার ক্ষেত্রে আমাদের দেশের মিডিয়ারাই মানে সমালোচনা করেছিল, কংগ্রেস বলছে যে এরকম হয়নি। আরে বাবা, আমাদের প্রধানমন্ত্রী না খুব মানে অত্যন্ত বাজে মানুষ, আর্মিরা কি বাজে, আর্মিরা কি ভুল করেছে? তাদের কাজটাকে নিয়েও নয় বলেছেন যে তারা সঠিক কাজ করেনি, তারা এটা করেনি, তারা মানে মিথ্যে বীরগাথার গল্প তুলে ধরছে। বেশ, আমি বুঝেছি বিয়েটা। আমি আসবো রূপম চট্টোপাধ্যায়ের কাছে। রূপম বাবু, যে বিষয়টা আমি আজকে আলোচনায় রাখছি, আমি একটু ছবিটা দেখিয়ে দিই যে অমিত মালব্য এবং একদম তুরস্কে কংগ্রেসের অফিস বলে কংগ্রেসের নামে ভুয়ো প্রচার করে অমিত মালব্য, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে, এবং ইতিমধ্যেই অর্ণব গোস্বামী এই ভুল খবর গেছিল বলে ক্ষমা প্রার্থনা করে কংগ্রেসকে জানিয়েছে যে একটা ভুল খবর গেছে, আমরা অনিচ্ছাকৃত এই ভুলটা করে ফেলেছি, আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে লাগাতার আপনি এটা করে যাচ্ছেন, ফলে আপনাকে আমরা কোর্টেই দেখব, কোনোভাবেই আপনাকে ছাড়া হবে না। এবং অমিত মালব্যকেও, যেহেতু অমিত মালব্য এই তুরস্কে কংগ্রেসের অফিস আছে বলে লাগাতার তার এক্স হ্যান্ডেল এবং তার আইটি সেল আছে, সেখানে প্রচার চালিয়ে যাচ্ছে। একের পর এক এই অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দিনের পর দিন মিথ্যে ভুয়ো তিনি ছড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন তথ্য পরিসংখ্যান ভুয়ো মিথ্যে সেটা ছড়িয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং অর্ণব গোস্বামী যে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছে কংগ্রেসকে, সেটা একেবারে পরিষ্কার, তার মধ্যে কোনো বিভ্রান্তি নেই। আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রূপমবাবু, যে প্রসঙ্গটা আমি উত্থাপন করতে চাইছি, আমাদের মিডিয়ার যে চেহারাটা সামনে এলো, তাকে থেকে কি সত্যি আমরা বেরোতে পারবো? না, সমস্যা হচ্ছে অর্ণব গোস্বামী বা অমিত মালব্য এরা মিথ্যে প্রচার করে ভুয়ো তথ্য দিয়ে ভারতবর্ষে একটা জায়গায় পরিচিতি পেয়েছে। ভারতবর্ষে আমার মানুষ জানেন এরা দুটোই মিথ্যাবাদী, এবং সরকারের পুষ্ট সম্পূর্ণ মদত আছে, সম্পূর্ণ মদতেই এরা পুষ্ট হয়েছে, এবং প্রায় সরকারি চ্যানেল বলেই এই দুটো ক্ষেত্রে কাজ। সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারা প্রত্যেকেই জানেন, এবং সবচেয়ে বড় কথা যারা জানেন এটা নিশ্চয়ই, যে যারা অর্ণব গোস্বামীর সহকর্মী তাদের মধ্যেও একটা অংশ বলছেন এতটা মিথ্যে কথা বলা ঠিক। তারা বহু বিষয়ে বলেছেন মিথ্যে কথা ঠিক আছে, এতটা বোধহয় বলা ঠিক। এটা বলেছিল কখন, তখন আমি বলে দিচ্ছি, তখন বিজেপির অধিকাংশ নেতারা দেখা যাচ্ছে তারা আগে গ্রাজুয়েশন করেছেন, পরে হায়ার সেকেন্ডারি পাস করেছেন। এতদিন আমরা উল্টোটাই জানতাম যে আগে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে বিজেপি আসার পরে দেখা গেল হ্যাঁ সেটা অনেকের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তিনি আগে গ্রাজুয়েট হচ্ছেন তারপরে তিনি হায়ার সেকেন্ডারি পাস করছেন। এখন একটা সরকার, যে সরকারের অ্যাকচুয়ালি একটা আইডিওলজি আছে, এবং তারা কিন্তু বিপ্লবী সরকার,
বিজেপি সরকার কিন্তু কংগ্রেস, সিপিএম, তৃণমূল এদের মতো নয়, একটা বিপ্লবী সরকার। তারা চান ভারতবর্ষের একটা আমূল পরিবর্তন। এই পরিবর্তনটা কি? যে ভারতবর্ষ থেকে গণতন্ত্র নির্বাসিত হবে, ভারতবর্ষের মানুষের স্বাধীন মত প্রকাশ করতে পারবেন না, গোটা ভারতবর্ষে একটা হিন্দু রাষ্ট্র তৈরি হবে এবং হিন্দুস্তান এর উপর দাঁড়িয়ে গোটা দেশটা চলবে। এক নেতা, এক দেশ, এক ভোট, এক জাতি, এভাবে দেশটাকে চালানো।